ইমাজিন করেন তো, এমন একটা কোম্পানি যে কোম্পানিটা এত পাওয়ারফুল যে চাইলে তাদের কাস্টমারদের উপর যুদ্ধ ঘোষণা করতে পারে। আমি মনস্তাত্ত্বিক যুদ্ধের কথা বলছি না, এই কোম্পানি চাইলে তাদের কাস্টমারদেরকে গুলি পর্যন্ত করতে পারে। এই কোম্পানি একই সাথে 400 মিলিয়ন মানুষের উপর রাজত্ব করেছে এবং এই কোম্পানির এত পাওয়ার ছিল যে সে দেশ পর্যন্ত কন্ট্রোল করে নিতে পারত তার এই কোম্পানিটা চালানোর জন্য। আমি যে কোম্পানির কথা বলছি এই কোম্পানির নাম আপনারা সবাই জানেন, কিন্তু এই কোম্পানির ইতিহাস সম্পর্কে জানেন না। হ্যাঁ, আমি কথা বলছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তো চলুন আজকে আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গল্প বলবো এবং এই গল্পটা এত ইন্টারেস্টিং, আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। 1600 সালের শেষ দিন, একটু পর 1601 সাল শুরু হবে 31শে ডিসেম্বর। এইরকম একটি দিনে, অ্যাকচুয়ালি রাতে, কুইন এলিজাবেথ একটা ইন্টারেস্টিং একটা কাজ করে। লন্ডনের একটা ব্যবসায়ী কুইন এলিজাবেথের কাছে খুব ইন্টারেস্টিং একটা প্রপোজাল নিয়ে আসে এবং কুইন এলিজাবেথ এই প্রপোজালে রাজি হয়। কুইন এলিজাবেথ এই ব্যবসায়ীদের একটা খুব পাওয়ারফুল রাইট দেয়। রাইটটা কি? রাইটটা হলো এই ব্যবসায়ীরা এখন থেকে ইস্টের সাথে ব্যবসা করতে পারবে। ইস্টের মধ্যে অনেকেই পড়ে, কিন্তু পূর্বের সাথে ব্যবসা মানে বোঝানো হতো ভিয়েতনামের সাথে ব্যবসা করা, ভারতবর্ষের সাথে ব্যবসা করা এবং সাউথ ইস্ট এশিয়ার সাথে যারা যারা আছে তাদের সাথে ব্যবসা করা। এই কোম্পানির নাম হলো, যেটা আমি লিখে রাখছি, দ্য গভর্নমেন্ট অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ। সংক্ষেপে আমরা সবাই যে নাম চিনি ওই নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আপনাদের বুঝতে হবে এই সময় কিন্তু ব্রিটিশরা তাদের ইন্টারন্যাশনাল মার্কেটে অত ভালো পারফর্ম করতে পারছে না কম্পেয়ার টু ডাচরা, কম্পেয়ার টু পর্তুগিজরা, কম্পেয়ার টু ইউরোপের অন্যান্য কাউন্টার পার্ট যারা আছে তারা। ডাচ, পর্তুগাল, স্পেন এই তিন রাজ্য অনেক দিন ধরে ইস্টের সাথে ব্যবসা করছিল এবং ব্রিটিশরা 1600 সাল পর্যন্ত ইস্টের সাথে তেমন কোনো ব্যবসা স্টেবিলাইজ করতে পারে নাই। ব্রিটিশ রাজ্য অনেক বিশাল, ব্রিটিশদের আবিষ্কারও অনেক, কিন্তু এই একটা জায়গায় গ্লোবাল বাণিজ্যের ক্ষেত্রে ব্রিটিশরা অনেক বেশি সাফার করেছে এবং ওরা কখনো তাদের একটা স্ট্রং গ্রাউন্ড বানাতে পারে নাই ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানি দাঁড় করানোর জন্য। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট করা হলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোল কি? ইউরোপে মরিচ, সিনামন, জিরা এগুলো চাহিদা অনেক বেশি এবং এশিয়াতে মরিচ, সিনামন, জিরা এগুলো আর কি পাওয়া যায়। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করবে? তারা এশিয়ায় যাবে, এশিয়ায় গিয়ে সকল ধরনের মশলার রিসোর্স কালেক্ট করবে এবং তারপরে তারা ইউরোপে যাবে, ইউরোপে গিয়ে সেগুলো বিক্রি করবে, টাকা ইনকাম হবে। এটাই ব্যবসা। এই ছিল ইস্ট ইন্ডিয়া সিম্পল ব্যবসা। না ওদের কোনো যুদ্ধ করার পরিকল্পনা ছিল, না ওদের কোনো দেশ দখল করার পরিকল্পনা ছিল। তাদের শুধু একটা সিম্পল ব্যবসা ছিল যে তারা ইস্টের সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করবে। তো যেই প্ল্যান সেই কথা। নতুন বছর শুরু হলো। স্যার জেমস নামের একজন লোক ছিল যে কিনা 4টা জাহাজ নিয়ে ইস্টের দিকে রওনা দিল। উদ্দেশ্য, ইস্ট থেকে মশলা কিনবো, যেতে লাগবে কতদিন? 2 বছর। 4টা জাহাজ নিয়ে কেন যেতে হয়েছিল? তার 2টা কারণ। প্রথম কারণ, যে রাস্তা দিয়ে যাবে পানিপথে, সেই রাস্তাতে ডাচ জাহাজ যায়, পর্তুগিজ জাহাজ যায় এবং এরা একে অপরকে অ্যাটাক করে। যেই জাহাজ বা যেই জাহাজের লোকবলগুলো বেশি হবে ওই জাহাজই সেই যুদ্ধ জিতবে। সো একই পথে এতগুলো দেশের জাহাজ যাবে এবং ওইখানে যাদের লোক সংখ্যা বা জাহাজের সংখ্যা বেশি হবে তারাই আসলে জিতবে ওই সাইড নৌকার মারামারিতে আর কি। তো এই কারণে 4টা জাহাজ নিয়ে গিয়েছিল এবং সেকেন্ড কারণ হলো যত বেশি জাহাজ নিয়ে যেতে পারবো তত বেশি মালামাল আনতে পারবো। শুরুর দিকে ব্রিটিশরা অনেক বেশি স্ট্রাগল করে। ওদের পরিকল্পনা ছিল ওরা ইন্দোনেশিয়ায় যাবে প্রথমে এবং ইন্দোনেশিয়ায় মশলার বিশাল ভান্ডার আছে ওরা জানে এবং ইন্দোনেশিয়া থেকে মশলা নিয়ে তারা ইউরোপে ফেরত চলে যাবে। কিন্তু ইন্দোনেশিয়ার ডাচরা এত বেশি স্ট্রং ছিল যে ব্রিটিশরা তাদের ধারের কাছেও যেতে পারে নাই। তো ইন্দোনেশিয়া যেহেতু যেতে পারবে না, তারা কি করবে? আশেপাশে একটা দেশ দেখা যায় যেটা ইন্দোনেশিয়ার মতো অত লুক্রেটিভ না, অত বেশি লোভনীয় না, কিন্তু যেহেতু খালি হাতে ফিরে যাওয়া যাবে না, সো কোথাও একটা তো যেতে হবে। তো এই দেশেই তারা জাহাজ ফিরায় এবং যেই জায়গায় তারা জাহাজ থামায় সেই জায়গাটা আসলে ইন্ডিয়া এবং ইন্ডিয়ায় চড়ছিল মুঘল সাম্রাজ্য। তো ব্রিটিশরা যখন ভাস্কো দা গামা, দাগ পর্তুগিজ এসব জায়গায় না পেরে ভারতবর্ষে আসলো, তখন তারা একটা সমস্যা দেখতে পেল। ভারতবর্ষে মশলা নাই এবং ইনিশিয়াল যে বিজনেস প্ল্যানটা ছিল তাদের, সেই বিজনেস প্ল্যান অনুযায়ী তারা কাজ করতে পারছিল না, কারণ তেমন মশলাই নাই মোগল সাম্রাজ্যে। তখন ব্রিটিশরা একটা স্ট্র্যাটেজিক্যালি আইডিয়া বের করলো যে ভারতবর্ষে অত মশলা না পাওয়া গেলেও ভারতবর্ষের টেক্সটাইল অনেক বেশি ভালো। হোয়াট ইফ আমরা সেম বিজনেস করি বাট মশলার জায়গায় টেক্সটাইল নিয়ে যাই? পরিকল্পনা ফাইনাল, এখন অ্যাকশনের পালা। সম্রাট জাহাঙ্গীরের কাছে একজন ব্রিটিশ লোক যার নাম স্যার জেমস, সে অনেক ধন সম্পদ, টাকা পয়সা ঘুষ হিসাবে নিয়ে যায়। উদ্দেশ্য হলো ইউরোপিয়ান যে জাহাজগুলো আসছে সেই জাহাজগুলো যেন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে অফিস সেট আপ করতে পারে এবং টেক্সটাইলের ব্যবসা শুরু করতে পারে। সুরাত, মাদ্রাজ, বম্বে এবং কলকাতা এই 4 জায়গায় তারা
পারমিশন পায় মুঘল সাম্রাজ্যের কাছ থেকে তাদের অফিস সেট আপ করার জন্য। খুবই সোজা হিসাব ছিল মুঘল সাম্রাজ্যদের, তুমি এসেছো ভালো কথা, তুমি ব্যবসা করো, তুমি সেখান থেকে একটা মোটা অংশের টাকা ট্যাক্স হিসাবে আমাদেরকে দাও এবং বাকি টাকাটা তোমরা ব্রিটেনে নিয়ে চলে যাও। শুরু হয়ে গেল ব্রিটিশদের মুঘল সাম্রাজ্যে বা ভারতবর্ষে ব্যবসা। এবং বলা হয়, ইতিহাসবিদরা বলে যে মুঘল সাম্রাজ্যের সব থেকে বাজে ডিসিশনগুলোর মধ্যে একটা ছিল ব্রিটিশদেরকে এই মুঘল সাম্রাজ্য বা ভারতবর্ষে ব্যবসা করার পারমিশন দেওয়া। পরের কয়েক বছর ধরে ব্রিটিশরা যে প্ল্যান করেছিল সেই কাজই করে। বিভিন্ন জায়গায় ওরা ফ্যাক্টরি বসায়, বিভিন্ন জায়গায় ওরা ট্রেডিং অফিস বসায়, আর বিশাল বিশাল জাহাজ আসে মশলা নেওয়ার জন্য। আর হ্যাঁ, ব্রিটিশরা তখন এটাও বের করেছে যে ভারতবর্ষে মশলা আছে, হ্যাঁ ওই জায়গার মতো অত বেশিও হয় না কিন্তু অত কমও হয় না, উল্টা ভারতবর্ষে টেক্সটাইলও আছে, মশলাও আছে, জাহাজ ভরে ভরে মাল যাচ্ছে, বিশাল বিশাল ফ্যাক্টরি তৈরি হচ্ছে। এবং দেখা যায় ভারতবর্ষের টপ 5 কোম্পানির মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের পজিশন নিয়ে নেয়। এবং মুঘল সাম্রাজ্য কিন্তু হ্যাপি, এমন না যে মুঘল সাম্রাজ্য স্যাড, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যত বেশি টাকা রেভিনিউ করবে তত বেশি তাদেরকে মুঘল সাম্রাজ্যকেও ট্যাক্স দিতে হবে। এবং এমপ্লয় মুঘল সাম্রাজ্য থেকে নেওয়া হয়, যেমন কোনো কোনো জায়গায় 10 জনের 4 জন, কোনো কোনো জায়গায় 10 জনের 7 জন, এমনকি দেখা যায় 10 জনের 10 জনই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করে। মানুষজন হ্যাপি যে আমরা একটা কোম্পানিতে কাজ করতে পারছি, মুঘল সাম্রাজ্য অনেক হ্যাপি যে আমরা বেশি ট্যাক্স পাচ্ছি, আর ব্রিটিশরা তো লাভবান হচ্ছে। সবকিছু যখন ঠিক যাচ্ছে তখন আওরঙ্গজেব মারা যান। যখন আওরঙ্গজেব মারা যান তখন মুঘল সাম্রাজ্য বেশ দুর্বল হয়ে পড়ে। আজকে আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাস নিয়ে জানবো না, আজকে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে কথা বলবো। 1717 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন সম্রাট ফারুক ছিল মুঘল রাজ্যের সম্রাট, ওনার সাথে একটা খুব কন্ট্রোভার্সিয়াল ডিল করে। বেঙ্গল এবং মাদ্রাজ এই দুই এলাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগবে না, এই রুল পাশ করে সম্রাট ফারুক। এবং এই রুল সে কেন পাশ করে? আসল কারণ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই সম্রাটকে অনেক রকমের টাকা পয়সা ধন দৌলত দিয়ে, মেন কথা ঘুষ দিয়ে এই বিল পাশ করিয়েছিল। তখন মুঘল সাম্রাজ্য অফিসিয়ালি বলেছিল যে ওই সব অঞ্চলে তারা যদি তাদের বিজনেসটাকে বেশি উন্নত করতে পারে তাহলে আমাদের লাভ হবে, কারণ আমাদের লোক আছে, আমাদের মানুষ আছে, তারা চাকরি পাবে, তারা স্টেবিলাইজ হবে, তারা তাদের লাইফকে একটা ভালো লিডে নিয়ে যেতে পারবে। এবং ওই কারণে যদি আমরা সেখান থেকে ট্যাক্স বাদও দিই তাহলেও আমাদের সাম্রাজ্যের লাভ হবে। এবং এই সেম ফিলোসফি তার 300-400 বছর পর এসে আমাদের সময়ও এখনো হচ্ছে। এবং বাংলাদেশেও এই জিনিসটা আছে, আপনারা অনেকে জানেন বিভিন্ন শিল্পা অঞ্চল আছে যে সব জায়গাতে বিভিন্ন কোম্পানি কম ট্যাক্স দিয়ে বা ট্যাক্স না দিয়ে তারা তাদের অপারেশন সেট আপ করতে পারে। এবং দুবাই ওই সেম জিনিসটা আছে, বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানি যারা আছে, তোমরা তোমাদের কোম্পানি আসো এখানে, তোমাদের একটা কোম্পানি সেট আপ করো, তোমাদেরকে কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগবে না। এবং সেই জিনিসটা মুঘল সাম্রাজ্যের সম্রাট ফারুক করেছিল, এবং সে আসলে করেছিল ঘুষ টুস নিয়ে, এবং তারটা ব্যাকফায়ার করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ট্যাক্স না দিয়ে ভয়ঙ্কর বড় লোক হওয়া শুরু করে। 1700 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে 4টা জাহাজ আনে, ওই 4টা জাহাজের মধ্যে একটা জাহাজে ছিল গার্ড, আর বাকি যে 3টা জাহাজ ছিল ওই 3টা জাহাজে ছিল ট্রেডার্স এর মানুষ বা বিভিন্ন ব্যবসায়ী মানুষ, যারা হচ্ছে মাল নিবে, টাকা দিবে, কিনবে এবং ওটা পরে যে বিক্রি করবে। এবং এই গার্ড গুলো আনা হয়েছিল শুধুমাত্র তারা যেসব তাদের অফিস সেট আপ করবে, ব্যাংক সেট আপ করবে, ওইখানে গার্ড দেওয়ার জন্য। এবং জাস্ট 100 বছর পরের ঘটনা আপনি দেখেন, মুঘল সাম্রাজ্যরা দুর্বল হয় তখন রিজিওনাল পাওয়ারটা বাড়ে। বিভিন্ন দেশে দেখছি না যে আরাকান আর্মি এই করছে, অমুক আর্মি এই করছে। ওরা কেন করতে পারে? কারণ একটা দেশের মেন পাওয়ার, মেন সরকার যদি দুর্বল হয় তাহলে বিভিন্ন ছোট 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 রেভিলিয়েন্স গ্রুপ তৈরি হয়। এবং এই জিনিসটাই তখন মুঘল সাম্রাজ্যে হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা করে, তারা নিজেদেরকেও একটা রেভোলেন্স গ্রুপ হিসেবে পরিচয় দেওয়া শুরু করে। এটা কেন করে তারা? কারণ তারা জেনে যায় মুঘল সাম্রাজ্য এখন তেমনটা স্ট্রং না, মুঘল সাম্রাজ্য তাদেরকে সেইভাবে সিকিউরিটি দিতে পারবে না। ওরা বলে যে না, মুঘল সাম্রাজ্য এখন আমাদেরকে সেইভাবে সিকিউরিটি দিতে পারবে না, তাই আমরা নিজেদেরই আর্মি বাড়াই, নিজেদের সিকিউরিটি আমরা নিজেরাই দেবো। ব্রিটিশরা নিজেদের আর্মি বাড়ানো শুরু করে। একটা পর্যায়ে দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজেদেরই আর্মি আছে 50,000-এরও বেশি। একটা প্রাইভেট কোম্পানি যার কিনা 50,000-এরও বেশি সিপাহী আছে, এবং বিভিন্ন মুঘল সম্রাটরা বলে যে আমাদের কাছে তো এত সিপাহীও নাই, এবং তার উপরে তাদের কাছে আছে বিভিন্ন ধরনের ব্রিটিশ অস্ত্র শস্ত্র যেগুলো আমরা কখনো চোখেও দেখি নাই। তখন একটা প্রাইভেট কোম্পানি অ্যাক্ট করা শুরু করে একটা রাজার মতো। 1750 সাল আস্তে আস্তে দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখন সৈন্য আছে 50,000-এরও বেশি। এবং যখন লিস্ট করা হয় তখন দেখা যায় অনেক রিজিওনাল সম্রাটদের এত সৈন্য নাই যত সৈন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির আছে। এবং শুধু যে সৈন্য আছে তা না, এই সৈন্যগুলো ইকুইপড হলো ব্রিটিশ অস্ত্র দিয়ে। এবং এদের যে ব্রিটিশ নেভি আছে, এদের যে ইকুইপমেন্ট আছে এগুলো ব্রিটিশ ইকুইপমেন্ট। এর মানে শুধু সৈন্যের কোয়ান্টিটি বেশি না, সৈন্যের কোয়ালিটিও ভালো, এবং ওদের টাকারও কোনো অভাব নাই। ওই সময় মুঘল সম্রাটরা ভাবে, হ্যাঁ
আমি তো দুধ কলা দিয়ে সাপ পুষছি, আমি তো ভাবছি এরা আমাদের এখানে ব্যবসা করবে, এখন তো দেখি যে এরা আমাদের থেকে বেশি পাওয়ারফুল আর্মি বানিয়ে ফেলছে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হয়, কিরে ভাই তোমরা এত আর্মি বানাচ্ছ কেন? তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে, আপনাদের তো রিজিওনাল পাওয়ার অনেক কমে গেছে, আমাদের কোম্পানি বা আমাদের ফ্যাক্টরিতে অ্যাটাক করতে পারে, তার জন্য আমরা আমাদের আর্মি বাড়াচ্ছি, বিভিন্ন গ্রুপস দস্যু এগুলো তৈরি হয়ে গেছে আমাদেরকে ক্ষতি করার জন্য। এবং আমরা যদি অতই খারাপ হইতাম, আমাদের তো আর্মি আছে, আমরা তো চাইলে আপনার ভারতবর্ষ দখল করে নিতে পারতাম, কিন্তু আমরা তো আমাদের কোম্পানি চালাচ্ছি। এই নেন 1 লাখ স্বর্ণ মুদ্রা, আপনি নিয়ে নেন। এইটাই ছিল মূলত ব্রিটিশদের মুঘল সম্রাটদের সাথে কমিউনিকেশন করার টেকনিক। এবং এরপরে কি হয় এটা আমরা সবাই পড়ছি সমাজ বইয়ে, ওটা আর বললাম না। নবাব সিরাজউদ্দৌলা নামে এক নবাব ছিল, উনি ব্রিটিশদের এই উত্থানটা পছন্দ করেন না এবং উনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং বলে যে আমি ব্রিটিশদের এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবো। ফোর্ট উইলিয়াম নামের এক ফোর্ট ছিল, যে ফোর্টটা নবাব সিরাজউদ্দৌলা দখল করে ফেলে এবং রবার্ট ক্লাইভ নামের একজন আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে, এবং সে নবাব সিরাজউদ্দৌলার একটা যুদ্ধ হয়, একটা বিশাল যুদ্ধ হয় এবং সেইখানে নবাব সিরাজউদ্দৌলা হেরে যায়, রবার্ট ক্লাইভ জিতে যায়। মীর জাফরকে রাজা বানানো হয় মুঘল সাম্রাজ্যের ওই অংশের, ওই রিজিয়ন, এবং মীর জাফর হয়ে যায় ওই জায়গার রাজা। এবং মীর জাফর রাজা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ওই জায়গার পুরো কন্ট্রোল চলে আসে, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফরকে রাজা বানিয়েছিল। এবং বাংলার পাওয়ার চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এবং যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বাংলার পাওয়ার আসে, তখন সর্বপ্রথম ওরা যেটা করে, লুট করা শুরু করে। আজকের দিনে হিসাবে প্রায় $3 বিলিয়ন গোল্ডই নিয়েছে বাংলার ট্রেজারি থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং শুধু গোল্ডই না, যেই জিনিসটা ওদের মনে হয়েছে ভ্যালুয়েবল, সেই জিনিসটাই তারা নিয়ে নিয়েছে। প্রায় 3-4 মাসের একটা গ্যাপে জাহাজের পর জাহাজ স্বর্ণ গেছে ব্রিটেনে এবং পুরা বাংলাকে ফাঁকা করে দিয়েছে। এবং স্বর্ণ, লোহা, তামা এগুলো নিয়েছে। এইটা না, মানুষের উপরেও তারা ট্যাক্স বসানো শুরু করে এবং এইটা মীর জাফর শুরু করে, কারণ যে রাজ্যটা মীর জাফরের ছিল, কিন্তু অ্যাকচুয়ালি মূল কন্ট্রোলটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবং ওই সময় নীল চাষের ব্যাপারটা শুরু হয়। এবং ওই সময় তুমি যদি এই পরিমাণ প্রোডাকশন করতে না পারো, তাহলে তোমার আঙ্গুল কেটে ফেলা হবে। তোমার 10 বেনি ইনকাম করলে 3 বেনি দিতে হবে ইস্ট ইন্ডিয়াকে। ওই যে বাজে বাজে লগ্ন, ওইগুলো ওই সময় শুরু হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাকার জন্য পাগল হয়ে যায়। জাস্ট কিছু বছর আগে, 150-200 বছর আগে একটা কোম্পানি আসে মশলার ব্যবসা করার উদ্দেশ্যে, এবং ওই কোম্পানি এখন হয়ে যায় এই পুরো অঞ্চলের রাজা। সবসময় মনে রাখবেন, একটা রাজা 2টা জিনিস চিন্তা করে। প্রথম, কিভাবে আমি আমার রাজত্ব ঠিক রাখবো, এবং দ্বিতীয়, কিভাবে আমি আমার রাজস্ব বড় করব। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই একই ফিলোসফিতে কাজ করে। প্রথম, কিভাবে আমি আমার রাজত্ব ঠিক রাখবো, ওরা সৈন্য আরো বাড়ায়, ওরা লোকাল সিপাহী রাজাকার টাইপসের মানুষজনকে আরো হায়ার করে। এবং সেকেন্ড, কিভাবে আমরা আমাদের রাজস্ব বড় করব, আমরা শুধু বাংলা না, কিভাবে আমরা পুরো ইন্ডিয়া তাকে নিজের রাজস্বের মধ্যে নিয়ে নেব। একটা মুঘল সম্রাট ছিল যার নাম ছিল শাহ আলম। এই শাহ আলমের সাথে যুদ্ধ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শাহ আলম খুব শোচনীয়ভাবে হেরে যায়। খুবই আহামরিভাবে যে যুদ্ধ হয়েছে এটা বলা যাবে না, খুব শোচনীয়ভাবে হেরে যায়। এরপরে আপনারা সবাই জানেন, সেই বাংলা, বিহার, উড়িষ্যা, সেই বাংলা, বিহার, উড়িষ্যা পুরোটাই চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এবং এরপরে তাদের নির্যাতন, তাদের ট্যাক্স আরো বহুগুণে বেড়ে যায়। আরো ট্যাক্স, আরো নির্যাতন, সেম ফিলোসফি, সব জায়গার ট্রেজার সব ফাঁকা করে নেওয়া। বাংলার তো আগে ফাঁকা করে নিয়েছে, বিহার, উড়িষ্যা এগুলোর ট্রেজারও ফাঁকা করা শুরু করে। তখন এরা এত ভয়ঙ্কর অবস্থা শুরু করে, এদেরকে আনা হয়েছিল ব্যবসা করার জন্য, মশলার ব্যবসা, এবং এখন ধীরে ধীরে তারা পুরো ভারতবর্ষে কন্ট্রোল করা শুরু করে। তখন শুরু হয় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর দুর্ভিক্ষগুলোর মধ্যে একটা। শুধুমাত্র না খেয়ে প্রায় 1 কোটিরও বেশি মানুষ মারা যায় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনাচারের কারণে। এই সময় অনেক মুঘল সম্রাট, অনেক লোকাল সম্রাটরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে। টিপু সুলতানের সাথেও ওই সময় যুদ্ধ করা হয় এবং টিপু সুলতানও ওই সময়ে হেরে যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে যায় এবং টিপু সুলতানকে মেরে ফেলা হয়। সো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে যতগুলো যুদ্ধ হয় তার ম্যাক্সিমামই তারা জিতে যায়, কারণ তাদের টাকার কোনো অভাব নাই, তাদের সৈন্যের কোনো অভাব নাই, তাদের ইকুইপমেন্টসেরও কোনো অভাব নাই। এতই শক্তিশালী হয়ে গেছে যে ওরা শুধু ভারতবর্ষে না, ভারতবর্ষের আশেপাশে যেসব দেশগুলো ছিল ওই সব দেশে ডাচদের সরিয়ে, পর্তুগিজদের সরিয়ে, স্প্যানিশদেরকে সরিয়ে ওই সব জায়গাতেও নিজেদের ঘাঁটি বসিয়ে ফেলেছে। ব্রিটিশ গভর্নমেন্ট যখন দেখে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাদেরকে আমি পাঠিয়েছিলাম মশলার ব্যবসা করতে, মশলা কিনতে, এখন ওরা পুরা ভারতবর্ষ দখল করে এই ভয়ঙ্কর অবস্থা শুরু করে দিয়েছে, তখন তারা একটা অ্যাক্ট পাবলিশ করে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাবলিশ করে। এবং এই অ্যাক্ট পাবলিশ করে 1784 সালে। এই অ্যাক্ট পাবলিশের কথাটা কেন বলছি, কারণ এটা একটি সিগনিফিকেন্ট ঘটনা, কারণ এই ঘটনাটাই প্রমাণ করে ব্রিটিশ ইনভলভমেন্ট ছিল এই কোম্পানিটার ভেতরে। এই কোম্পানিটা নিজেদের মতো তো আসলে করে নাই যে আমি বুঝি না, আমি ভুল করে দখল করে নিয়েছি। ব্রিটিশ যে এম্পায়ার ছিল, ব্রিটিশ গভর্নেন্স ছিল, তারা
অ্যাক্টিভলি মনিটর করতো এবং তারা তাদেরকে অ্যাডভাইস দিত যে কিভাবে এই বিজনেসটা আরো বেশি ছড়ানো যায়। কাগজে কলমে এটা ছিল একটা প্রাইভেট কোম্পানি, কিন্তু গোপনে গোপনে এটা অ্যাকচুয়ালি একটা পাবলিক কোম্পানি। সরকারের পুরো মততে ইন্ডিয়াকে কিভাবে ফাঁকা করা যায়, খালি করা যায়, সেই কাজটি করা হয়েছিল এই কোম্পানির মাধ্যমে। 1800 সাল যখন আসে তখন পৃথিবীর সব থেকে ভ্যালুয়েবল কোম্পানি হয় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অথবা পৃথিবীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে সব থেকে ভ্যালুয়েট কোম্পানি আর একটাও ছিল না। খুবই অদ্ভুত একটা ঘটনা, যেই কোম্পানিটা মশলা কেনা বেচা করার জন্য এসেছিল সেই কোম্পানিটাই হয়ে যায় পৃথিবীর সব থেকে ভ্যালুয়েটেড কোম্পানি। এই জিনিসটা যদি কাউকে বলে তাহলে এটা বিশ্বাস করাও খুব কষ্টকর যে এই জিনিসটা কেমন করে হয়। এবং তারপরে ইস্ট ইন্ডিয়ার কোম্পানির অবস্থা আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করে, যেগুলোর ব্যাপারে আজকে এই ভিডিওটা আর কথা বলবো না। কিন্তু এটা জেনে রাখেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পতন খুব শোচনীয়ভাবে হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।